আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অর্থনৈতিক ক্লাসে সুস্বাগত। আমরা অর্থনৈতিক ক্লাসের 18তম ক্লাসে আছি। খাজনা নিয়ে আমরা চ্যাপ্টার 8 খাজনা নিয়ে আমরা কাজ করছি। খাজনার আজকে সেকেন্ড চ্যাপ্টার। আল্লাহর কাছে হাজার শুকরিয়া করছি, আমরা সবাই ভালো আছি, সুস্থ সবল মতো ক্লাস করতে পারছি। বদরুজ্জোজা আহমেদ মাহি 4353 সেকশন আই, বারবার বলা হয়েছে ক্লাসে ঢুকেই প্রেজেন্ট দিবে না, ঠিক আছে? সরি স্যার। ক্লাসের একটা নির্দিষ্ট স্যার টাইম আমি দিব, দেয়ার ওই সময়ে তোমাদের প্রেজেন্ট দিতে হবে। ওকে? জি স্যার, যাই মনে হোক, থাকবে। হ্যাঁ যাই হোক, শব্দ শোনা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে কিনা রেসপন্স করো একজন। জি স্যার, সব ঠিক আছে। সব ঠিক আছে। যাই হোক, তাহলে চলো আমরা আমাদের ক্লাসে, আজকের ক্লাসে আমরা চলে যাই। কোন কোন বইগুলো আমরা ব্যবহার করব? রণজিৎ স্যারের বই, হাসান বুক হাউস। আমরা রণজিৎ স্যারের বইয়ের কভার পেজটা দেখছি। আক্তার স্যারের বই, উনি ঢাকা সিটি কলেজের অধ্যাপক ছিলেন, প্রাক্তন অধ্যাপক। এই বইটাও ভালো, যথেষ্ট। এঞ্জেল পাবলিকেশন। ইউ উড লাইক টু সি দি কভার পেজ অফ দ্যাট বুক। তো আজকে লেকচার নাম্বার 18, খাজনা চ্যাপ্টার 8, খাজনা রেটে আমরা রেটের চ্যাপ্টারে ছিলাম। এই চ্যাপ্টারের সেকেন্ড লেকচার আজকে। তো আজকের যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে অনুপার্জিত আয় ও ডেবিট রিকার্ডোর খাজনা তত্ত্ব। কি বলেছি? অনুপার্জিত আয় এবং ডেবিট রিকার্ডোর খাজনা তত্ত্ব। তো অনুপার্জিত আয় কি বা ডেবিট রিকার্ডোর খাজনা তত্ত্ব কি, সেটা নিয়ে আমি আলোচনা করব। শিক্ষণফল আজকের লেকচার শেষে শিক্ষার্থীরা যা যা শিখবে বা ব্যাখ্যা করতে পারবে বা বুঝতে পারবে। তো অনুপার্জিত আয়টা কি, অনুপার্জিত আয়ের সংজ্ঞা তারা ব্যাখ্যা করতে পারবে। অনুপার্জিত আয় সৃষ্টির কারণও ব্যাখ্যা করতে পারবে। চিত্রের সাহায্যে অনুপার্জিত যে আয়টা রয়েছে সেই আয়ের যে ধারণা সেটা বিশ্লেষণ করতে পারবে। ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্ব ব্যাখ্যা করতে পারবে। তো অনুপার্জিত আয়ের সংখ্যা আর্ন ইনকাম। আর্ন মানে উপার্জন। আর্ন বলতে বোঝাচ্ছে অউপার্জন। তার মানেটা কি? যেখানে উপার্জন ছাড়াই আমাদের আয় হচ্ছে, এটা কি কখনো সম্ভব? সম্ভব। কিভাবে দেখো, একটু খেয়াল করি আমরা। জমির মালিকের কোন প্রকার পরিচর্যা ছাড়া তথা জমিতে কোনো প্রকার শ্রম বা অর্থ বিনিয়োগ ছাড়াই হঠাৎ করে কোনো কারণে জমির দাম বৃদ্ধি যদি অত্যধিক বৃদ্ধি পায়, সেক্ষেত্রে জমির মালিক যে অতিরিক্ত আয় বা সুবিধা লাভ করে তাকে অনুপার্জিত আয় বলে। একটু খেয়াল করে, অনুপার্জিত আয়টা কি বলেছে? একটা জমি আমি কিনে রেখেছি, জমিতে আমি কোনো প্রকার পরিচর্যা করছি না, কোনো কারণে কোনো দেশের লোক সংখ্যা সেখানে যদি বেড়ে যায় বা ওখানে অর্থনৈতিক যদি উন্নতি হয়, তখন কি হচ্ছে? তখন অবশ্যই জমির দামটা কি হয়? বেড়ে যায়। এই যে জমির দামটা বেড়ে গেল, জমির মালিককে কোনো বাড়তি পরিশ্রম বা বিনিয়োগ না করে যে অতিরিক্ত অর্থ অর্জন করে তাকেই বলা হয় অনুপার্জিত আয়। ঠিক আছে? সো বলা যায় যে কোনো দেশে লোক সংখ্যা বৃদ্ধি পেলে বা অর্থনৈতিক উন্নতি হলে সাধারণভাবে জমির দাম অত্যধিক বেড়ে যায়। এক্ষেত্রে জমির মালিক কোনো প্রকার পরিশ্রম বা বিনিয়োগ না করে যে অতিরিক্ত আয় উপার্জন করে তাকে অনুপার্জিত আয় বলা হয়। বিভিন্ন অর্থনীতিবিদদের সংজ্ঞা একটু দেখি। অধ্যাপক চ্যাপম্যানের মতে সামাজিক অগ্রগতির বিশেষ বৃদ্ধির ফলে দ্রব্য সামগ্রীর যে মূল্য বৃদ্ধি পায় তাকে অনুপার্জিত আয় বলে। নাম্বার 2, হেনরি জর্জ তার প্রোগ্রেস এন্ড প্রপার্টি গ্রন্থে অনুপার্জিত আয় সম্পর্কে ধারণা দেন। তিনি বলেন যে সমাজের প্রগতির ফলে যেহেতু এ আয়ের সৃষ্টি, তাই এ ধরনের আয় সরকারের প্রাপ্য
এবং সরকারকে কর ধার্য করে এই আয় গ্রহণ করা উচিত। লিখন, বারবার বলছি, তোমরা ক্লাসে একটা নির্দিষ্ট সময় দিব, সেই সময়ে তোমরা অ্যাটেন্ডেন্স দিবে। এর আগে বা পরে অ্যাটেন্ডেন্স দিবে না। আগে বা পরে অ্যাটেন্ডেন্স দিলে সেই অ্যাটেন্ডেন্স গুলো কাউন্ট হবে না। কিন্তু বারবার আজকে নিয়ে চতুর্থ ক্লাসে একই কথা আমাদেরকে রিপিটেডলি বলতে হচ্ছে। ক্লাসের একটা নির্দিষ্ট সময় তোমরা অ্যাটেন্ডেন্স দিবে, এর বাইরে আগে বা পরে অ্যাটেন্ডেন্স দিবে না। ঠিক আছে? তোমাকে কথাটা বুঝাতে পেরেছি লিখন? জি স্যার। তো অনুপার্জিত আয় সৃষ্টির কারণ, what are the reasons for unearned income? অনুপার্জিত আয় সৃষ্টি। অনুপার্জিত আয় কি কি কারণে সৃষ্টি হয় দেখো। নাম্বার 1, জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি পেলে অনুপার্জিত আয় বৃদ্ধি পায়। কেন জনসংখ্যা বৃদ্ধি পেলে অনুপার্জিত আয় বৃদ্ধি পায় একটু খেয়াল করো। জনসংখ্যা বৃদ্ধি পেলে জমির চাহিদা বৃদ্ধি পায়, আর জমির চাহিদা বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট এলাকার জমির দাম বেড়ে যায়, আর জমির দাম বৃদ্ধি পেলে জমির মালিকের আগের থেকে আয় বৃদ্ধি পায়, আর এই বর্ধিত আয় বা বর্ধিত মূল্যই হচ্ছে অনুপার্জিত আয়। ঠিক আছে? নাম্বার 2, স্থানীয় বা কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। দেখো, সংশ্লিষ্ট এলাকায় সরকারি বা বেসরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হলে যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, কারখানায়, কলকারখানা ইত্যাদি স্থাপন, নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, জীবনযাত্রা সহজ হয়, এ কারণে জমির দাম বৃদ্ধি পায়। এতে জমির মালিকের অনুপার্জিত আয়ের সৃষ্টি হয়। নাম্বার 3, শিল্পের স্থানীয়করণ। কোন এলাকায় কোন শিল্পের স্থানীয়করণ ঘটলে সংশ্লিষ্ট এলাকার আশেপাশে জমির দাম বৃদ্ধি পায়। মানে শিল্পের স্থানীয়করণ বলতে ধরো কোন একটা এলাকাকে কেন্দ্র করে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতেছে। ধরো সেই শিল্প প্রতিষ্ঠানগুলো যদি কোনো রিমোট এলাকায়ও হয়, যখনই শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠলো, ওই এলাকার জীবনযাত্রার মান বাড়লো, মান বাড়ার সাথে সাথে ওই এলাকার আশেপাশে জমির দাম বেড়ে যাবে। ঠিক আছে? আর জমির দাম বাড়ার সাথে সাথে এই যে জমির মালিকের কোনো কিছু ছাড়া, জমির পরিচর্যা ছাড়া যে বাড়তি যে ইনকামটা হবে, বাড়তি যা আয়টা হবে, তাকে অনুপার্জিত আয় বলা হয়। তারপরে হলো প্রশাসনিক বিকেন্দ্রীয়করণ বা প্রশাসন বিকেন্দ্রীয়করণ। খেয়াল করো, প্রশাসন বিকেন্দ্রীয়করণ বলতে কি বোঝায়। প্রশাসনিক বিকেন্দ্রীয়করণের ফলে সরকার ব্যবস্থা শক্তিশালী হয়। এই কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলে সরকারি সেবা বৃদ্ধি পাওয়ায় সেখানে জমির দাম বৃদ্ধি পায়। এছাড়াও স্থানীয় বা কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের আওতায় পড়ে গেলে উক্ত এলাকার উন্নয়ন সাধন ঘটে, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়, সেখানে জমির দাম বাড়ে। যাই হোক, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ প্রশাসনটাকে এক জায়গায় কেন্দ্রীভূত না রেখে, ঢাকা কেন্দ্রিক না রেখে এই প্রশাসনটাকে সারা দেশে বিকেন্দ্রীকরণ করে ফেললে যার ফলে কি হবে, যার ফলে স্থানীয় যে সরকার ব্যবস্থা আছে সেটা শক্তিশালী হয়, প্রত্যন্ত অঞ্চলে সরকারি সেবা বৃদ্ধি পায়, সেখানে জমির দাম আস্তে আস্তে বৃদ্ধি পায়। এরপর আসি শহরায়ন, 5 নাম্বার শহরায়ন। নতুন কোন স্থানে শহরায়ন করলে এবং পুরাতন শহরায়ন সম্প্রসারণ ঘটতে থাকলে সংশ্লিষ্ট এলাকার জমির দাম বৃদ্ধি পায় এবং অনুপার্জিত আয়ের সৃষ্টি হয়। প্রাকৃতিক কারণ যেটাকে বলা হচ্ছে প্রকৃতির অনুকূল আচরণ। একটু খেয়াল করি, জমির উর্বর শক্তি বৃদ্ধিতে সহায়ক এমন আচরণ প্রকৃতি করতে থাকলে জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়, সংশ্লিষ্ট এলাকার জমির প্রতি জনগণের আকৃষ্ট বেড়ে যায় এবং জমির দাম বৃদ্ধি পায়। নাম্বার 7, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। কোন এলাকায় যদি যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্কের আওতায় চলে আসে, তবে সেই এলাকার জমির দাম বাড়ে। জমির দাম বাড়ার সাথে সাথে সেই এলাকায় কি হয়, সেই এলাকার জমির দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সেই এলাকায় কি হবে, জমির দাম বৃদ্ধি পেলে অনুপার্জিত আয়ের সৃষ্টি হবে। সো
উপরে উল্লেখিত কারণে জমির দাম বৃদ্ধি পেলে অতিরিক্ত আয় মালিকের নিকট অনুপার্জিত হিসেবে চলে আসে। আচ্ছা, একটু খেয়াল করো, আমরা একটা চিত্রের সাহায্যে অনুপার্জিত আয়ের ধারণাটা ব্যাখ্যা করি। যে চিত্রে ভূমি অক্ষে জমির পরিমাণ, এই যে এই অক্ষ, এই যে এই অক্ষ ভূমি অক্ষে জমির পরিমাণ এবং লম্ব যে অক্ষ রয়েছে বা ওয়াই অক্ষ, এটাকে ওয়াই অক্ষ বলা যায়, আর এটাকে কি বলা যায়, এক্স অক্ষ। তো ভূমি অক্ষে জমির পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশিত। এসএস হচ্ছে জমির সীমাবদ্ধ যোগান, এই যে এসএস জমির যোগান রেখা। জি1 জমির হলো চাহিদা, প্রথম বা প্রাথমিক চাহিদা, বা D1 সমান AR1 এভারেজ রেভিনিউ বা গড় আয় রেখা, মানে জমির চাহিদা রেখা এসএস যোগান রেখাকে কোন বিন্দুতে ছেদ করেছে? প্রথমে বি বিন্দুতে। দাম নির্ধারিত হচ্ছে ওপি নট, পরিমাণ নির্ধারিত হচ্ছে ওএস। এখন কথা হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমাদের অনুপার্জিত আয় হচ্ছে ওপি নট বিএস, ওপি নট বিএস, এতটুকু, এই অংশটুকু, এই টোটাল অংশটুকু হচ্ছে আমার রেক্টেঙ্গেল, এই টোটাল অংশটুকু হচ্ছে আমাদের অনুপার্জিত আয়। ঠিক আছে, এখন কোনো কারণে ওই এলাকার জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে, অথবা স্থানীয় শিল্পের বিকেন্দ্রীকরণ হতে পারে, অথবা শহরায়ন হতে পারে, অথবা প্রতিকূল অনুকূল পরিবেশ, অথবা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ফলে ওখানকার জমির চাহিদা বেড়ে গেছে। জমির যখন চাহিদা বেড়ে যায়, চাহিদা রেখা কোন দিকে শিফট করে? চাহিদা রেখা ডানে শিফট করে। ডানে শিফট করার সাথে সাথে দ্রব্যমূল্য বেড়ে কি হচ্ছে? দ্রব্যমূল্য মানে জমির দাম বেড়ে যাচ্ছে পি নট থেকে P1। তাহলে সেই ক্ষেত্রে তোমরা দেখো, সেই ক্ষেত্রে আমার অনুপার্জিত আয়টা কি হবে? আগে ছিল ওপি নট বিএস, এখন হলো OP1 AS, OP1 AS, OP0 BS। ধরো আগে এই জমিটার দাম ছিল 10 লাখ টাকা করে কাঠা, এখন যে কোনো একটা কারণে জনসংখ্যা বৃদ্ধি বা স্থানীয় শিল্পের প্রসার বা শহরায়ন বা প্রকৃতির অনুকূল আচরণ বা যাতায়াত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ওই এলাকায় জমি তো স্থির, জমির যোগান তো সীমাবদ্ধ, চাহিদা বেড়ে গেল, চাহিদা রেখে দানে শীত করলো, যার ফলে জমির দামও বেড়ে গেল। তার মানে হচ্ছে জমির মালিককে কোনো কিছু ছাড়াই যে অতিরিক্ত মূল্য বা আয় বা সুবিধা লাভ করলো তাকে অনুপার্জিত আয় বলে। তার মানে কি, ওই একই জমির দাম ছিল ওপি নট বিএস, এখন দাম বেড়ে হলো OP1 AS। এই যে অতিরিক্ত যে আয়, এই অতিরিক্ত আয়টাকে বলা হয় অনুপার্জিত আয়। সেই ক্ষেত্রে D2 সমান AR2 এর সাপেক্ষে অনুপার্জিত আয় হবে OP1 AS, আর D1 সমান AR1 এর সাপেক্ষে অনুপার্জিত আয় হবে OP0 BS। এটা হচ্ছে অনুপার্জিত আয়। আচ্ছা, এই চিত্রে কারো কোনো সমস্যা থাকলে বলো। সমস্যা আছে বুঝতে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, অর্পণ পোদ্দার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, এই তোমাদের আজকে স্টুডেন্ট মাত্র 9 জন, কেন বাকিরা কোথায়? স্যার ওই যে স্যার মানে আমাদের ম্যাক্সিমামটাই স্যার মানে মেসেঞ্জারে আর কি হ্যাঁ, আমরা লিংক দিয়ে দেই, বাট স্যার আজকে মেসেঞ্জারে ঢুকতে পারতেছে না স্যার, তাই ফ্রেন্ডদেরকে আর কি দিতে পারতেছে না স্যার। আবার ওই যে ফেসবুকে স্যার গ্রুপেও ঢুকতে পারতেছে না স্যার। আমরা যারা জয়েন করছে ওরা ডিরেক্ট জুম দিয়ে আর আইডি লিংক পাসওয়ার্ড দিয়ে ওরা এভাবে ঢুকতেছে স্যার, হয়তো ওরা পারে না এইভাবে আর কি। ও আচ্ছা আচ্ছা, না আমি গতকালকে থেকে প্রবলেম ফেস করতেছি, বুঝছো, যে ফেসবুকে যাওয়া যাচ্ছে না। পরে আমি আমার মোবাইল দিয়ে তোমাদের আই এবং যে উভয় সেকশনে যেভাবে পারছি নোটিশ দেওয়ার চেষ্টা করছি। এরকম যদি হয়, তোমরা কলেজ ওয়েবসাইট আছে না, হ্যাঁ স্যার। www.dhakacitycollege.edu.bd/hsc, ওখানে যে ওখানকার লিঙ্ক টিঙ্ক সমস্ত কিছু দেওয়া আছে। কথা বুঝছো?
তোমাদের যাদের Yes. মোবাইলের সাপেক্ষে তোমরা কাজ করো তারা জুম সফটওয়্যারটা থাকলে মিটিং আইডি পাসওয়ার্ড গেলেই ইজিলি ঢুকতে পারো। ঠিক আছে, যাই হোক জানি না এই সমস্যা কতদিন থাকে, নেটওয়ার্কে অনেক প্রবলেম। আচ্ছা যাই হোক, এই ছবি সবাই বুঝছো তো তোমরা? কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি বুঝিয়ে দিই। সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে এই যে দেখো, আমরা অনুপার্জিত আয় মানে সোজা কথা, তোমার একটা জমি আছে, জমির চাহিদা বাড়ার সাপেক্ষে তোমার যে আয়টা বাড়ছে সেই আয়টাকে বলা হয় অনুপার্জিত আয়। এখন আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা কনফার্ম করি যে অনুপার্জিত আয় জিনিসটা কি, বা অনুপার্জিত আয় কি জিনিস। মনে করি লিয়াকত সাহেবের জমির দাম বিঘা প্রতি 3 লাখ টাকা ছিল। প্রশাসন থেকে তার এলাকাটি নতুন পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়, যার ফলে পৌরসভা এলাকার জমির দাম বিঘা প্রতি 5 লক্ষ টাকা হয়ে যায়। 5 লক্ষ টাকা হয়ে গেল কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই। লিয়াকত সাহেব 5 - 3 2 লক্ষ টাকা অতিরিক্ত আয় করলেন। এই অতিরিক্ত আয় হলো অনুপার্জিত আয়। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? যেটা বলেছি যে সোজা কথা, আমাদের যে কোনো পরিস্থিতিতেই যে কোনো কারণেই হোক, জমির দাম যখনই বেড়ে যাবে, জমির আগে বিঘা প্রতি দাম ছিল 3 লাখ, এখন বিঘা প্রতি দাম হলো 5 লাখ। এই যে 2 লাখ বেড়ে গেল, এই 2 লাখ হলো আমাদের অতিরিক্ত ইনকাম বা অনুপার্জিত আয়। এই অতিরিক্ত ইনকামটাই হবে অনুপার্জিত আয়। এখন আসো, ডেভিড রিকার্ডোর যে খাজনা তত্ত্ব, সেই খাজনা তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে এই খাজনা তত্ত্বটা দেখতে হবে, ডেভিড রিকার্ডোর যে খাজনা তত্ত্ব। এর আগে কিছু কথা বলার দরকার আছে। খাজনা নির্ধারণে প্রচলিত 2টা তত্ত্ব রয়েছে, একটা হচ্ছে ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্ব, আর একটা হচ্ছে আধুনিক খাজনা তত্ত্ব। এই কথাগুলো আমি একটু বলে নিই, তোমরা ভালো করে শোনো যে আসলে বিষয়টা কি। ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণের মতে ভূমির আয় হলো খাজনা। ভূমি ব্যবহারের জন্য ব্যবহারকারী ভূমির মালিককে যে পাওনা পরিশোধ করে তাকে খাজনা বলে। অপরদিকে আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন ভূমি ছাড়াও যে সকল উপাদানের যোগান সীমাবদ্ধ, সে সকল উপাদানের চাহিদা বৃদ্ধি পেলে তার মালিক যে বাড়তি আয় উপার্জন করে তাই হলো খাজনা। তারা আরো মনে করেন উৎপাদনের সকল উপকরণের উপরে খাজনা উৎপত্তি হতে পারে যদি চাহিদার তুলনায় যোগান কম হয়। তো সার্বিক দৃষ্টিকোণ থেকে বলা যায় যে উৎপাদনের উপকরণের বাড়তি আয় হলো খাজনা, কিন্তু জমি বা অন্য কোনো উপকরণের খাজনা কিভাবে কি পরিমাণ নির্ধারিত হবে তা নিয়ে ক্লাসিক্যাল ও আধুনিক অর্থনীতিবিদগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। তাই ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে ডেভিড রিকার্ডো এবং আধুনিক অর্থনীতিবিদদের খাজনা নির্ধারণের যে 2টি পদ্ধতি রয়েছে, সেই 2টি পদ্ধতি আমরা শিখব। তো খাজনা নির্ধারণে ডেভিড রিকার্ডোর পদ্ধতি দিয়ে আমরা আলোচনা করব। একটু খেয়াল করি। ইংল্যান্ডের একজন ধর্মযাজক তিনি ডেভিড রিকার্ডো। পরবর্তীতে তিনি অর্থনীতিবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন। 1817 খ্রিস্টাব্দে দি প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন নামক গ্রন্থে তিনি খাজনা সম্পর্কে মতবাদ প্রদান করেন। খাজনা কাকে বলে, কিভাবে খাজনার উৎপত্তি হয় এবং কিভাবে খাজনার পরিমাণ নির্ধারিত হয় এ সংক্রান্ত বিষয়ে উক্ত গ্রন্থে তিনি যে মতামত বা বক্তব্য প্রদান করেন তাই হলো খাজনা, ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্ব বা রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট। তার মতে খাজনা হলো জমির উৎপাদনের সেই অংশ যা জমির আদি এবং অক্ষয় শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে দেওয়া হয়। কি বলেছে?
খাজনা হলো জমির উৎপাদনের সেই অংশ যা জমির আদি এবং অক্ষয় শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে দেওয়া হয়। এখন আসি মূল বক্তব্য যেটা বলেছে সেটা হচ্ছে ডেভিড রিকার্ডোর মতে জমির যোগান হলো সীমাবদ্ধ। জমির মৌলিক ও অবিনশ্বর বা অক্ষয় ক্ষমতা রয়েছে, উর্বরা শক্তি রয়েছে। জমির উর্বরা শক্তির পার্থক্য ভেদে জমিকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে উৎকৃষ্ট, আরেকটা হচ্ছে মধ্যম, আরেকটা হচ্ছে নিকৃষ্ট, বা প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীতে বিভক্ত করেন। তার মানে কি? সোজা কথা, তোমার জমির যোগানটা সীমাবদ্ধ, জমি আদি এবং অক্ষয় উর্বরা শক্তি রয়েছে। এর উপরে ভিত্তি করে ডেভিড রিকার্ডো জমিকে 3টা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে উৎকৃষ্ট, একটা হচ্ছে মধ্যম, একটা হচ্ছে নিকৃষ্ট। উৎকৃষ্টকে পয়েন্ট 1 দিয়েছেন, এটাকে পয়েন্ট 1 মানে প্রথম শ্রেণীর জমি, আর মধ্যমটা হলো দ্বিতীয় শ্রেণীর জমি, নিকৃষ্ট হলো তৃতীয় শ্রেণীর জমি। ঠিক আছে? তো রিকার্ডোর মতে যে জমির উৎপাদন ব্যয় ও আয় সমান সেইরূপ জমিকে নিকৃষ্ট বা প্রান্তিক বা খাজনাবিহীন জমি বলা হয়। সো খাজনাবিহীন জমিটা কি হবে? 3 নাম্বার, যে জমির আয় এবং ব্যয় সমান, মুনাফার পরিমাণ নিকৃষ্ট বা খাজনার পরিমাণ শূন্য, তাকে প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি বলে। ঠিক আছে? আর অত্যন্ত উর্বর জমিকে, অর্থাৎ উৎপাদন ব্যয়ের চেয়ে আয় যেখানে বেশি হয় সেরূপ জমিকে তিনি উৎকৃষ্ট জমি বলেছেন, যা 1 নাম্বার। সুতরাং বিভিন্ন প্রকার জমির উর্বরা শক্তির পার্থক্যের জন্য খাজনার সৃষ্টি হয়। এই খাজনার সৃষ্টি হয়, এটা ডেভিড রিকার্ডো বলেছেন। রিকার্ডোর মধ্যে জমির অতিরিক্ত আয় হলো খাজনা। আমি একটু মূল বক্তব্যটাকে শর্টকাটে বলে দিই। রিকার্ডো যেটা বলেছেন, রিকার্ডো জমির উর্বরা শক্তির উপর ভিত্তি করে জমিকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন। এক হচ্ছে উৎকৃষ্ট জমি, 2 হচ্ছে মধ্যম জমি, 3 হচ্ছে নিকৃষ্ট জমি। উৎকৃষ্ট জমিতে আয় থেকে ব্যয় কম, আয়টা বেশি, সো সেটা বেশি পরিমাণ তার আয় আসে, সো সেটা হলো উৎকৃষ্ট জমি এবং সেটা খাজনা বেশি দিতে হয়। নাম্বার 2, মধ্যম শ্রেণীর জমি। উৎকৃষ্ট জমির থেকে কম ইনকাম আসে, তবুও ব্যয়ের থেকে আয়টা বেশি থাকে, যার ফলে খাজনা দিতে হয় মধ্যম প্রকৃতির, বা উৎকৃষ্ট জমি যেতটুকু খাজনা দিতে হয় তার থেকে খাজনাটা দিতে হয় কম। আরেকটা হচ্ছে নিকৃষ্ট জমি। নিকৃষ্ট জমি যেটা হচ্ছে, সেখানে হচ্ছে আয় ব্যয় সমান হয়ে থাকে, যার ফলে এটাকে প্রান্তিক জমি বলা হয় বা খাজনা বিহীন জমি বলা হয়। সো ডেভিড রিকার্ডোর মতে জমির উদ্বৃত্ত আয় বা অতিরিক্ত আয় হলো খাজনা। জমির অতিরিক্ত আয় হলো খাজনা। রেন্ট সমান টিআর মাইনাস টিসি। টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে যা থাকবে সেটা হবে খাজনা। তো অনুমিত সূত্র, অ্যাজাম্পশনস গুলো কি কি? খুব ইম্পর্টেন্ট। যে কোনো তত্ত্ব কিছু অ্যাজাম্পশনের উপরে নির্ভর করে গড়ে ওঠে। অ্যাজাম্পশন মানেটা কি? অনুমিত শর্ত, যেটাকে বলা হয় স্যাটিরাস প্যারিবাস। তো অনুমিত শর্তটা কি একটু খেয়াল করো। তোমাদের একদম প্র্যাকটিক্যাল আমি একটা ধারণা দিই অনুমিত শর্তটা বলতে কি বুঝো। যখন তুমি ঢাকা সিটি কলেজে ভর্তি হও বা ভর্তি হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করো, তার কারণটা কি? কারণটা হচ্ছে প্রথমত, নাম্বার 1, ওখানকার টিচিং স্টাফ একদম টপ মোস্ট ফ্যাকাল্টি মেম্বার দিয়ে তৈরি, ভালো। নাম্বার 2, ওখানে ডিসিপ্লিন আছে। নাম্বার 3, ওখানে ভর্তি হলে অ্যাটলিস্ট যে রেজাল্টটা করে আমি এসএসসি থেকে বের হয়েছে, এইচএসসি তো সেই রেজাল্টটা নিয়ে বেরোতে পারবো। পড়ালেখার কোয়ালিটি ভালো, ডিসিপ্লিন আছে। এই সমস্ত ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে তুমি কিন্তু ঢাকা সিটি কলেজে ভর্তির জন্য কি করেছো? চিন্তা ভাবনা করেছো। এখন ধরো যে কোনো একটা অনুমিত সূত্র নাই, ভালো টিচিং স্টাফ নাই বা ডিসিপ্লিন নাই, কলেজে গেলেও হয় না গেলেও হয়,
একদিন গেলে 2 দিন, কোনো দায়বদ্ধতা নাই, জবাবদিহিতা নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো কিছু নাই, সরকারি মতো। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে? সেই ক্ষেত্রে কি তুমি ঢাকা সিটি কলেজে ভর্তি হবে? ভর্তি হবে না। কেন হবে না? যে এগুলা নাই, খামাখা আমি বেসরকারি প্রতিষ্ঠানে টাকা পয়সা দিয়ে কেন ভর্তি হব? চাইলে আমি সরকারিতেই যেতে পারতাম। ঠিক একইভাবে যেকোনো তথ্য নির্ভর করে তার অনুমিত শর্তের উপর নির্ভর করে। অনুমিত শর্তগুলো যদি ভায়োলেট হয়, মানে পূরণ না হয়, তাহলে ওই তথ্যটা ভেঙে পড়ে। ঠিক এই ক্ষেত্রে ডেভিড রিকার্ডোর যে অনুমিত শর্তগুলো রয়েছে, সেই শর্তগুলোর উপরে যে তার তত্ত্বটা দাঁড়িয়ে রয়েছে, চলো আমরা সেই অনুমিত শর্তগুলো দেখি। নাম্বার 1, জমির যোগান সীমাবদ্ধ। নাম্বার 2, ভূমি প্রকৃতির দান এবং এর কোনো যোগান নাম নেই। নাম্বার 3, জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। নাম্বার 4, জমির উৎপাদন ক্ষমতা বা উর্বরতার মধ্যে পার্থক্য রয়েছে, যার ফলে খাজনার উৎপত্তি হয়। নাম্বার 5, জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা রয়েছে। নাম্বার 6, অর্থনৈতিক কর্মকাণ্ডে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। এই শর্তগুলোর উপরে নির্ভর করে, এই 5টা 6টা শর্তগুলোর উপরে নির্ভর করে এই তথ্যটা দাঁড়িয়ে থাকবে। সো এই যেকোনো একটা ভায়োলেশন হলে এই তথ্যটা আমাদের কার্যকর থাকবে না। এখন চলো আমরা চলে আসি যে রিকার্ডো প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর জমিতে 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম শ্রেণীর জমিতে তিনি উৎকৃষ্ট বলেছেন, দ্বিতীয় শ্রেণীর জমিতে তিনি মধ্যম বলেছেন, তৃতীয় শ্রেণীর জমিকে তিনি প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি বলেছেন, যার আয় ও ব্যয় সমান। এখন ধরি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীতে চাষাবাদ করতে আমাদের খরচ লাগে 400 টাকা। উক্ত 3 শ্রেণীর জমি হতে উৎপাদন পরিমাণ হলো 30, 25 এবং 20 একক ধরে নিলাম। উৎপাদিত পণ্যের এককের বাজার দাম হচ্ছে 20 টাকা। সো তাহলে সেক্ষেত্রে আয় যথাক্রমে, যদি ভালো জমিতে 30 একক উৎপাদন হয়, 30 × 20 কত হয়? 600 টাকা। কেন 600? টোটাল রেভিনিউ, মোট আয়। মোট আয় মানে কি? দাম ইনটু পরিমাণ। দাম কত? বাজার দাম 20 টাকা, পরিমাণ কত? 30 একক, তাহলে 30 × 20 হচ্ছে 600 টাকা। ঠিক একইভাবে মধ্যম শ্রেণীর জমি 25 × 20 কত? 500 টাকা। আর নিকৃষ্ট জমি 20 × 20 400 টাকা। এক্ষেত্রে প্রথম 2 শ্রেণীতে জমিতে অতিরিক্ত আয়ের কারণে খাজনার সৃষ্টি হয়। আর তৃতীয় শ্রেণীর জমিতে আয় ও ব্যয় সমান, কারণ আমি প্রত্যেক ক্ষেত্রে বলেছি খাজনার পরিমাণ আমার কত হচ্ছে? আমার হচ্ছে 400 টাকা, মানে সরি, উৎপাদন ব্যয় 400 টাকা। আর আমার যে নিকৃষ্ট শ্রেণীর জমি বা তৃতীয় শ্রেণীর জমিতেও আয় হচ্ছে 400 টাকা। সো আয় ও ব্যয় সমান। সেক্ষেত্রে এটাতে কোনো খাজনার সৃষ্টি হবে না, যেটাকে খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি বলি। ক্লিয়ার হয়েছে? কেউ যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা না হয় বা বুঝতে সমস্যা হয়, আমাকে জাস্ট নক করো যে স্যার এই জায়গাটা বুঝিনি, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আসো একটা সূচি দিয়ে আমি দেখি। সূচি দিয়ে আমরা দেখবো, দেখে দেন আমরা ব্যাখ্যায় চলে যাব। দেখো সূচিতে প্রথম জমির শ্রেণী দেয়া আছে প্রথম কলামে। প্রথম শ্রেণীর জমি বা উৎকৃষ্ট জমি, দ্বিতীয় শ্রেণীর জমি বা মধ্যম শ্রেণীর জমি, তৃতীয় শ্রেণীর জমি বা নিকৃষ্ট জমি। জমির আয়তন আমি ধরে নিচ্ছি 1 একর, তিনটাই 1 একর। উৎপাদনের পরিমাণ, প্রথম শ্রেণীতে উৎপাদনের পরিমাণ 30 একক, তৃতীয় শ্রেণীতে উৎপাদনের পরিমাণ 25 একক, তৃতীয় শ্রেণীতে উৎপাদনের পরিমাণ 20 একক। একক প্রতি দাম, এখানে এটা 20 টাকা, প্রতি এককের দাম 20 টাকা, 20 টাকা। মোট আয়, টোটাল রেভিনিউ, এটাকে টিআর বলা যায়। হ্যাঁ, দাঁড়া আমি দেখাচ্ছি। এটা হলো প্রাইস আর এটা হলো কোয়ান্টিটি। আর মোট আয়, টোটাল রেভিনিউ, টিআর যেটাকে বলা হয়, টিআর, সরি তার একটু মুছে নিই। এটাকে টিআর, টিআর সমান সমান পি ইন্টু কিউ।
টিআর টোটাল রেভিনিউ, দাম ইনটু পরিমাণ। তাহলে দেখো এটার দাম কত, 20 টাকা, পরিমাণ 30 একক, 30 20 600 টাকা। ঠিক একইভাবে 25 একক, 25 ইন্টু 20 500 টাকা, 20 20 400 টাকা। তো মোট ব্যয় এখানেও আমরা একই কাজ করব। টিসি ইন্টু কিউ। তাহলে ব্যয় কত, দেখো প্রতিটাই ব্যয় হচ্ছে আমার 400 করে, কেননা আমাকে বলে দেওয়া আছে আমার কোয়ান্টিটি যাই হোক দামি হোক প্রতিটার উপরে আমার ব্যয় হবে 400 টাকা। এখন খাজনা মানে কি, টিআর মাইনাস টিসি। রেন্ট আর সমান সমান সূত্রটা কি, টিআর মাইনাস টিসি, টিআর মাইনাস আয় মাইনাস ব্যয়। তাহলে 600 আয়, ব্যয় 400, 600 থেকে 400 বিয়োগ দিলে 200 টাকা। ঠিক একই ভাবে 500 থেকে 400 বিয়োগ দিলে 100 টাকা, আর 400 থেকে 400 বিয়োগ দিলে 0 টাকা। সো এটা প্রথম শ্রেণীর জমি, উদ্বৃত্ত আয়টা বেশি, খাজনাও বেশি। দ্বিতীয় শ্রেণীর জমি বা মধ্যম শ্রেণীর জমিতে খাজনাটা প্রথম শ্রেণীর জমি থেকে কম, আর এটাকে তৃতীয় শ্রেণীর জমিকে এটা প্রান্তিক জমি বা যেটাকে বলা হয় খাজনাবিহীন জমি বলে। তো আমরা এই চিত্রটা দেখব। চিত্রে ভূমি অক্ষে জমির পরিমাণ, ভূমি অক্ষে জমির পরিমাণ, ভূমি অক্ষে জমির পরিমাণ, লম্ব অক্ষে আয় বা ব্যয় নির্দেশিত। দেখো এখানে প্রথম শ্রেণীর জমি আমার উৎপাদন আয় হচ্ছে 600, দ্বিতীয় শ্রেণীর জমিতে হচ্ছে 500, তৃতীয় শ্রেণীর জমিতে হচ্ছে 400, এবং 100 200 300 400 500 600 দিব। প্রথম শ্রেণীর জমি এখান থেকে যেহেতু 600 উৎপাদনের পরিমাণ অনুযায়ী এখানে লম্বালম্বি টেনে এইভাবে আমরা দাগটা টানবো, 600 হবে। দ্বিতীয় শ্রেণীর জমিতে উৎপাদনের মোট আয় হলো 500, এখান থেকে লম্বালম্বি টানবো, আর বি এর থেকে লম্বালম্বি টানবো এখানে। আর তৃতীয় শ্রেণীর জমি এখান থেকে ভূমি অক্ষ বরাবর লম্ব টানবো, সি বিন্দু থেকে লম্ব অক্ষ লম্ব টানবো, এটা হলো তৃতীয় শ্রেণীর জমি। এখানে উৎপাদনের পরিমাণ হলো 400 টাকা। সো এখানে আয় ব্যয় নাই, সো এটাকে প্রান্তিক জমি বলা হয়, তৃতীয় শ্রেণীর জমি। ঠিক একইভাবে প্রথম শ্রেণীর জমিতে নাইম মিয়া, আমি কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে বলিনি, অ্যাটেন্ডেন্সের আমি সময় দিব, সময় দিলে অ্যাটেন্ডেন্স দিবে। আগে বলে অ্যাটেন্ডেন্স দিলে কাউন্ট হবে না, বুঝতে পেরেছো? বারবার বলছি, এরপরে যাতে এই কথাগুলো আমার পড়া না লাগে। তো সেই ক্ষেত্রে দেখো প্রথম শ্রেণীর জমিতে আমার আয় এবং ব্যয়ের পার্থক্য করলে 600 মাইনাস 400 200 টাকা উদ্বৃত্ত, এটা অতিরিক্ত হয়, এটা খাজনাটা বেশি। আর দ্বিতীয় শ্রেণীর জমি বা মধ্যম শ্রেণীর জমিতে খাজনাটা প্রথম শ্রেণীর থেকে একটু কম, আর তৃতীয় শ্রেণীর জমিতে কোনো উদ্বৃত্ত নাই। ঠিক আছে, তো দেখো চিত্র ভূমি অক্ষে জমির শ্রেণী এবং লম্ব অক্ষে আয় ব্যয় নির্দেশ করা হয়েছে। প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জমিতে যথাক্রমে এবিসি হিসেবে নির্দেশ দেওয়া হলো। চিত্র থেকে বোঝা যায় যে এ আয়তক্ষেত্র 600 টাকার আয়, বি আয়তক্ষেত্র 500 টাকার আয়, সি আয়তক্ষেত্র 400 টাকা আয় নির্দেশ করে। এই যে এ আয়তক্ষেত্র 600, এই যে 600, বি আয়তক্ষেত্রটা দেখো এই যে 500, আর সি আয়তক্ষেত্রটা হলো এই যে 400 টাকা আয় কি করে নির্দেশ করে। এক্ষেত্রে প্রতিটি শ্রেণীর জমিতে উৎপাদন ব্যয় 400 টাকা, এই যে আমি দেখাইলাম। সরি, এক্ষেত্রে প্রতিটি শ্রেণীর এটা উৎপাদন ব্যয়, এই যে লাল দাগটা টোটালটাই উৎপাদন ব্যয়, 400 টাকা উৎপাদন ব্যয় নির্দেশ করতেছে। তো সেক্ষেত্রে সি জমিকে প্রান্তিক জমিতে বলা হয়, কেননা এ ও বি কে বাদ দিলে যে ছায়াবৃত্ত অংশ পাওয়া যায়, তাই এ ও বি শ্রেণীর জমির খাজনা। এই যে দেখি এই যে ছায়াবৃত্ত অংশ, এটা হচ্ছে এ শ্রেণীর 200 টাকা, আর বি শ্রেণীর 100 টাকা খাজনা। সি এর কোনো ছায়াবৃত্ত অংশ নাই, সো সি এর কোনো খাজনা দিতে হয় না। ঠিক আছে, সি এর কোনো খাজনা দিতে হয় না বা খাজনাবিহীন জমি বলা হয়।
সো তাহলে এই জমির খাজনা হলো 200 টাকা, বি জমির খাজনা হলো 100 টাকা, আর সি জমিকে প্রান্তিক জমি বলা হয়। এখন আসো সমালোচনা। নাম্বার 1, জমির আদি অবিনশ্বর ক্ষমতা নেই। এটা বলছে প্রকৃতপক্ষে ভূমির আদি ও অবিনশ্বর ক্ষমতা নেই। 12টা 35 বাজে, তোমরা যারা যারা প্রেজেন্ট আছো 11 জন 10 জন মতো, তোমরা সবাই তোমাদের পূর্ণ নাম্বার, রোল এবং সেকশনটা দিয়ে দাও। তোমাদের পূর্ণ নাম্বার, রোল এবং সেকশনটা এখনই দিয়ে দাও। 12টা 35, 12টা 36 বেজে গেছে। 12টা 36 থেকে 12টা 38 এর ভিতরে এই 2 মিনিটটা কাউন্ট করা হবে। 12টা 36 থেকে 12টা 38, ঠিক আছে? 11 জন আছো, 11 জন তাড়াতাড়ি দিয়ে ফেলো। অবশ্যই পূর্ণ নাম্বার, রোল এবং সেকশনটা দিবে। পূর্ণ নাম্বার, রোল এবং সেকশনটা দিবে। আচ্ছা, জমির মৌলিক বা অবিনশ্বর ক্ষমতা নেই। খাজনাবিহীন জমি বলে বাস্তবে কিছুই নেই, মানে কিছু না কিছু খাজনা দেয়া লাগে। খাজনা শুধু জমি ব্যবহারের জন্য দিতে হয়, কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন জমির অস্থিতিস্থাপক বা সীমাবদ্ধ যোগান বিশিষ্ট মানুষ সৃষ্ট বস্তুর ক্ষেত্রে খাজনা প্রযোজ্য। নাম্বার 4, রিকার্ডোর মতে খাজনা দামকে প্রভাবিত করে না, তাই খাজনা দামের অংশের নয়, কিন্তু বাস্তবে খাজনা বেশি নির্ধারিত হয় দ্রব্যের দাম বৃদ্ধি পেলে। এখন তোমাদেরকে কিছু কাজ দিব, যেটা বাসায় বসে বসে তোমরা করে ফেলবে। সেটা হচ্ছে অনুপার্জিত আয়ের সংজ্ঞা দিবে। আর নাম্বার 2, বহু নির্বাচনী কোশ্চেনে আমি দিয়েছি যে বিনিয়োগ ছাড়া জমির দাম বৃদ্ধিকে কি বলা হয়? অবশ্যই সেটা গ, অনুপার্জিত আয়। সলিউশন করে দিচ্ছি। নাম্বার 3, রিকার্ডোর খাজনা তত্ত্বটি তোমরা ব্যাখ্যা করবে যেভাবে আমি ব্যাখ্যা করে আসলাম। আর একটা সৃজনশীল আমি দিচ্ছি, ভালো করে খেয়াল করো। ধরো এরকম একটা চিত্র দেয়া আছে, এই চিত্রকে প্রান্তিক জমি কাকে বলে? এই চিত্র থেকে না, এটা জাস্ট তোমার জ্ঞানমূলক কোশ্চেন, নলেজ বেসড কোশ্চেন। প্রান্তিক জমি কাকে বলা হয়? যে জমি খাজনা শূন্য বা খাজনাবিহীন জমিকে বলা হয় প্রান্তিক জমি। জনসংখ্যা বৃদ্ধি কিভাবে অনুপার্জিত আয় সৃষ্টি করে? তুমি বলবো জনসংখ্যা বৃদ্ধি হলে কোন এলাকায় জমির সীমা, যে কোনো জায়গায় জমির যোগান সীমাবদ্ধ, বা জনসংখ্যা যখনই বৃদ্ধি পেতে থাকবে ক্রমাগত ভাবে, সীমাবদ্ধ জমির চাহিদা আস্তে আস্তে বেড়ে যাবে জনসংখ্যা বাড়ার ফলে, যার ফলে চাহিদা রেখা উপরে ডানে শিফট করবে। শিফট করার সাপেক্ষে তোমার কি হবে? তোমার যে জমির দামটা বৃদ্ধি পাবে, এবং এই যে অতিরিক্ত যে বৃদ্ধি জমি, তাকেই অনুপার্জিত আয় বলা হয়। এই যে অতিরিক্তটা আয় সৃষ্টি হবে একজন মালিকের বা জমির মালিকের, তাকে অনুপার্জিত আয় বলা হয়। এখান থেকে অনুপার্জিত আয়ের ধারণাটা ব্যাখ্যা করবে, বলবে যে ভূমি অক্ষে জমির যোগান, লম্ব অক্ষে জমির দাম নির্দেশিত। এস এস প্রাইম হচ্ছে জমির সীমাবদ্ধ যোগান, যা লম্ব অক্ষে সমান্তরাল। জমির প্রাথমিক চাহিদা ডি, যা এস এস প্রাইম কে কোন বিন্দুতে ছেদ করে? এ বিন্দুতে। তো জমির দাম নির্ধারিত হয় ওপি, পরিমাণ নির্ধারিত হয় ও কিউ। তাহলে সেক্ষেত্রে খাজনা হয় ওপি এ কিউ। ঠিক আছে, এখন কথা হচ্ছে ওপি এ কিউ। এখন কি কি কারণে অনুপার্জিত আয়ের উদ্ভব হয়? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। কি কি কারণ? যে অনুপার্জিত আয়ের কারণগুলো ব্যাখ্যা করবে। অনুপার্জিত আয়ের যে কারণ, যেমন এখানে জনসংখ্যা বাড়তে পারে, অথবা অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে, অথবা শিল্পের স্থানীয়করণ ঘটতে পারে, অথবা রাস্তাঘাট, যোগাযোগ, যাতায়াত ব্যবস্থা উন্নতি হতে পারে। তো উন্নতি হওয়ার সাথে সাথে এই চাহিদা রেখা উপরে ডানে শিফট করবে। ডানে শিফট করার সাথে সাথে অনুপার্জিত আয় বেড়ে OP1 বি হবে। তো এই পর্যন্তই আজকে। আর কারো কোনো জায়গায় সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারো যে স্যার এই কারো কোনো জায়গায় সমস্যা আছে বা বুঝতে সমস্যা থাকলে বলো, আমি ট্রাই করব তোমাদেরকে বোঝানোর জন্য। So do you have any question regarding today's lecture?
কারো কোনো জায়গায় সমস্যা থাকলে বলো, 1 মিনিটেরও কম সময় আছে, যে কোনো সময় কেটে যাবে। সমস্যা আছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? না স্যার। সমস্যা জি স্যার। হ্যাঁ, সমস্যা নেই না? তো বাসায় বসো, স্যার। বসে দেখো, দেখে সুন্দর মতো করে আস্তে আস্তে করে শেষ করো। আর তোমরা গ্রুপে ইনভাইটেশন পেয়েছিলে তো গতকালকে, আই এবং জে সেকশন?